শিবু মুক্তার আর বেনি মুক্তারকে মহকুমার সকলেই চিনত। তাদের মতো ধূর্ত ধরিবাজ লোক ও তল্লাটে আর ছিল না। লোকে যেমন তাদের চিনত, তেমনি ভয়ও করত। একবার তাদের পাল্লায় পড়লে আর কারোর রক্ষে ছিল না। যোগ যেমন গা থেকে রক্ত শুষে নেয়, অথচ জানতে পারা যায় না, তারাও তেমনি মিষ্টি কথায় ভুলিয়ে টাকা শুষে মক্কেলকে সর্বশান্ত করে দিত। আদালতে দুজনের মধ্যে রেষারেষি চলত, আবার বাইরে ভাবও ছিল। কিন্তু শিবু মক্কেলকে বলতো, বেনিটা জানে কি, ওকে এক তুড়িতে উড়িয়ে দেব। আবার বেনিও নিজের মক্কেলকে বলতো, শিবুটা আস্ত গাধা, আইনের প্যাচে ফেলে ওর দফারফা করব। কিন্তু সন্ধ্যাবেলা একজন আরেকজনের দাওয়াতে বসে তামাক না খেলে রাতে ঘুম হতো না। এমনিভাবেই দুই মুক্তার সারা জীবন পরস্পরের সঙ্গে বাইরে বন্ধুত্ব আর ভিতরে শত্রুতা করে ক্রমে বুড়ো হয়ে এলো। দুজনের বেশ টাকা কড়ি বাড়িঘর হয়েছে। বলতে গেলে তারাই দেশের মধ্যে সবচেয়ে গণ্যমান্য হয়ে উঠেছে। বারোয়ারি দুর্গাপুজোয় এক বছর শিবু প্রেসিডেন্ট হয়, পরের বছর বেনি প্রেসিডেন্ট হয়। স্কুল কমিটিতেও তাই, কেউ কারোর চেয়ে খাটো নয়। মনে মনে মতলব বাটলে বেনিকে ভালো করে ঠকাতে পারিনি। বুদ্ধির যুদ্ধে কখনো বেনি জিতেছে, কখনো শিবু জিতেছে। ফলে কেউ বড়াই করে বলতে পারতো না যে আমি বেশি চালাক। শিবু মুক্তার ফন্দি ঠিক করে। হঠাৎ একদিন সন্ধ্যাবেলায় হন্তদন্ত হয়ে বেনিকে গিয়ে বললে, ভাই বেনি, বড় বিপদে পড়েছি, 50 টাকা ধার দিতে পারো? কালই ফেরত পাবে। বেনি শিবুর মতলব বুঝতে পারলে না, বললে, তার আর কি, নিয়ে যাও। শিবু টাকা নিয়ে নিজের বাড়িতে গ্যাট হয়ে বসলো। পরের দিন টাকা ফেরত দেবার কথা, কিন্তু শিবুর দেখা নেই। বেনির মন উতলা হয়ে উঠল। তারপর আরো 2 দিন কেটে গেল, কিন্তু শিবুর টাকা দেবার কোনো চেষ্টাই দেখা গেল না। বেনি মহাফা পড়ে পড়ল। সে বুঝলে শিবু তাকে বিষম ঠকিয়েছে, কিন্তু লজ্জায় সে কথা কারোর কাছে বলতে পারলে না। হ্যান্ডনোটে না লিখিয়ে নিয়ে শিবুকে সে টাকা ধার দিয়েছে। এ কথা জানাজানি হলে দেশশুদ্ধ লোক হাসবে, বলবে বেনি মুক্তারটা গাধা। শিবুও তাই চাই। বেনি মুক্তার ভেবে ভেবে আধখানা হয়ে গেল। শিবুর সঙ্গে যখনই দেখা হয়, বেনি ফিসফিস করে বলে, ভাই শিবু, আমার টাকা। শিবু হেসে বলে, বেনি ভাই, বুড়ো হয়ে তোমার কি মাথা খারাপ হয়েছে? টাকা আবার আমি কবে নিলুম? বেনি রেগে বলে, দেবে না তাহলে? আচ্ছা, আমিও দেখে নেব। শিবু হা হা করে হেসে বলে, বেশ তো, মোকদ্দমা করো না, হ্যান্ডনোট আছে নিশ্চয়ই। বেনি রাগে দাঁত কড়মড় করতে করতে চলে যায়। ক্রমে কথাটা চারিদিকে রাষ্ট্র হয়ে যায় যে বেনির 50 টাকা শিবু মুক্তার বেকআপ ঠকিয়ে নিয়েছে। সবাই আহ্লাদে আটখানা। ভাবলে, আহা, কাকের মাংস কাকে খায়। বেনিকে সকলে জিজ্ঞাসা করতে লাগলো, হা দাদা, তুমি নাকি লেখাপড়া না করে শিবুকে টাকা ধার দিয়েছিলে, শেষে তোমার এই দুর্বুদ্ধি হলো? বেনি কিন্তু কিছুতেই মানতে চায় না। ঘাড় নেড়ে বলে, আরে না না, ওসব শিবেটার মিথ্যে কথা, দাঁড়াও না, শিবেকে আমি। যখন একলা থাকে তখন শিবুর পেঁয়াজমির কথা ভেবে দাঁত কড়মড় করে আর গালাগাল দেয়। এমনিভাবে টাকার কথা ভেবে ভেবে বেনি অসুখে পড়ল। একে বুড়ো বয়স, তার উপর টাকার সুখ। বেনি যায় যায়। ডাক্তার পত্নীরা তার অবস্থা দেখে আশা ছেড়ে দিলে, কিন্তু বেনি কিন্তু তখনও টাকার আশা ছাড়েনি। কেবলই ভাবছে কি করে শিবুর কাছে টাকা উদ্ধার করবে, তার আর অন্য চিন্তা নেই। যখন বদ্যিরা নারী দেখে বললে, হরিনাম করো, গঙ্গা নারায়ণ ব্রহ্মা, গঙ্গা জল মুখে দাও, শেষে মরণের আর দেরি নেই দেখে বেনি শিবুকে ডেকে পাঠালে। শিবু এসে তার পাশে বসতেই বেনি আর সকলকে সরে যেতে বললে। সবাই সরে গেলে বেনি কটমট করে শিবুর দিকে চেয়ে বললে, আমার টাকা? শিবু মনে মনে হেসে বললে, কিছু ভেবো না ভাই, তোমার টাকা ঠিক আছে, এখন হরিনাম করো,
তোমার ভালো মন্দ একটা কিছু হলেই তোমার টাকা তোমার ছেলেকে দেব, তুমি নিশ্চিন্তে হয়ে বৈকুণ্ঠ ধামে যাও। বেনি বললে, না, এক্ষুনি দাও। শিবু বললে, এখন টাকা কোথায় পাবো ভাই? কালই তোমার ছেলের হাতে দিয়ে দেব, তুমি ভেবো না। শিবু দেখলে মিনিট 10 মধ্যেই বেনি পটল তুলবে। সে বললে, আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, আমি টাকা আনছি বলে সে চলে গেল। নিজের বাড়িতে ফিরে গিয়ে শিবু গম্ভীরভাবে বসে রইল। তারপর বেনির বাড়ি থেকে যখন মরা কান্না উঠেছে, তখন সে আবার বেনির বাড়িতে গিয়ে হাজির হলো, যেন কতই শোক পেয়েছে। এমনিভাবে কাঁদতে কাঁদতে বেনির ছেলেকে সান্ত্বনা দিতে লাগলো। বললে, আমি আর বেনি এক মন এক প্রাণ ছিলুম, তাই শেষ সময়ে তোমাকে দেখবে বলে বেনি ডেকে পাঠিয়েছে। যাবার সময় বলে গেছে, আমার ছেলে নিহাত ছেলে মানুষ, দেখবার কেউ নেই, তুমি দেখো। তা কিছু ভেবো না বাবা, তোমাদের সব ভার আজ থেকে আমি নিলুম। বেনি আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, তা সে যাকগে, সে টাকা আমি তোমাকে দিলুম। হ্যান্ড নোটগুলো আমি সব ছিঁড়ে ফেলে দেব। পাড়াপড়শি যারা ছিল তারা শুনে অবাক হয়ে ভাবতে লাগলো, তাই তো, কি আশ্চর্য, শিবুর সঙ্গে বেনির এত ভালোবাসা ছিল। ক্রমে বিকেল হয়ে আসছিল। পাড়ার অনেক ছেলে ছোকরা জুটে বেনির মরা কাঁধে করে শ্মশানে নিয়ে চলল। শিবু বন্ধুত্বের খাতিরে গেল। ইচ্ছেটা বেনির শেষ দেখে তবে বাড়ি ফিরবে। গঙ্গার ধারে শ্মশান ঘাটে যখন সবাই পৌঁছালো, তখন সন্ধ্যা হয়। পশ্চিমের আকাশে আলো ঝিলমিল করছে। মরা নামিয়ে ছেলে ছোকরারা কাঠের সন্ধানে বেরোলো। শিবু বুড়ো মানুষ, তাই সে মরা ছুঁয়ে ঘাটেই বসে রইল। কেউ কোথাও নেই। শিবু একলাটি মরা চালি ধরে বসে আছে আর ভাবছে বেনিকে কি ঠকানোই ঠকিয়েছে। টাকাকে টাকা পেলাম আর বেনিটা মরেও গেল। এখন আমি একলাই মুখতারি করব, আর আমায় পাইকে। মনের আনন্দে শিবু একটা বিড়ি ধরিয়েছে। এমন সময় হঠাৎ পেছন থেকে প্রচণ্ড এক চড় খেয়ে শিবু প্রায় চিৎপাত হয়ে পড়ে গেল। ধর্মড় করে উঠে চারিদিকে তাকিয়ে দেখল কেউ কোথাও নেই। বেড়ির মরা চালির উপর শুয়ে আছে। কি চড় মারলে? শিবু জীবনে অনেক মোড়া পড়িয়েছে, তাই শ্মশানে তার ভয় ছিল না। সে ভাবলে, এ কি হলো? তবে কি কোনো শকুনি কিংবা গীত তার গালে পাখার ছাপটা পেরে গেল? কিন্তু তাই বা কি করে হবে? আকাশে তো একটাও পাখি নেই। শিবুর বড়ই ভাবনা হলো। সে সতর্কভাবে বসে মরা পাহারা দিতে লাগলো। শিবু মরার পায়ের দিকটাতে বসেছিল। হঠাৎ মরাটা তার এক পা তুলে ক্যাত করে তার পেটে এক লাথি কষিয়ে দিয়ে আবার যেমন ছিল তেমনিভাবে শুয়ে রইল। লাথি খেয়ে শিবু কোপ করে উঠেছিল, কিন্তু তবু সে সহজে ভয় পাবার পাত্র নয়। তার মনে হলো বেনিটা নিশ্চয়ই মরেনি। তাকে ভয় দেখিয়ে টাকা আদায় করবার এই ফন্দি বার করেছে, নইলে মরা কখনো লাথি মারতে পারে? শিবু বেনির নাড়ি টেপে দেখলে নাড়ি নেই, গা বরফের মতো ঠান্ডা। তখন বুকে কান রেখে দেখলে শব্দ হচ্ছে কিনা, কিন্তু বুকও একেবারে নিস্তব্ধ। এই দেখে শিবুর ভীষণ ভয় হলো। বেনি যে মারা গিয়েছে তাতে সন্দেহ নেই, সুতরাং এই বেনির ভূত না হয়ে যায় না। বেনি যে ভূত হয়েও সেই 50 টাকার কথা বলেনি তা বুঝতে পেরে শিবু উঠে পালাতে গেল। কিন্তু পালাবার জো ছিল কি? যেই সে মরার বুক থেকে মাথা তুলতে যাবে, অমনি বেনির মরা তড়াক করে চালের উপর উঠে বসে দুহাতে তার গলা জড়িয়ে ধরলে। শিবু গলা ছাড়াবার জন্য যতই টানাটানি করে, বেনির মরা ততই তাকে জোরে আঁকড়ে ধরে। শেষে সেই শ্মশানের ওপর মরায় মানুষে তস্তর মতো কুস্তি বেঁধে গেল। এ ওঠে তো ও পড়ে, ও পড়ে তো এ ওঠে। শিবু যেই পালাতে যায়, অমনি বেনির মরা তাকে লেঙ্গি দিয়ে ফেলে দেয়। শিবু বাবারে মারে গেলুম রে করে চিৎকার করতে লাগলো আর মরার সঙ্গে লড়াই করতে লাগলো। কিন্তু ভূতের সঙ্গে শিবু পারবে কেন?
বেনির মরা একেবারে নাছোড়বান্ধা। কিছুক্ষণ পরেই শিবু ক্লান্ত হয়ে পড়ল। ইতিমধ্যে ছেলে ছোকরারা কাঠ জোগাড় করে ফিরেছিল। তারা শিবুর চিৎকার শুনে দৌড়ে এসে যে দৃশ্য দেখলে তাতে তাদের বুকের রক্ত প্রায় ঠান্ডা হয়ে গেল। তারা দেখলে বেনির মরা আর শিবু চালির উপর পাশাপাশি গলা জড়াজড়ি করে বসে আছে। মরার মুখে বিন্দুমাত্র বিকৃতি নেই, আর তার একটা হাত সারাশের মতো শিবুর গলাটি জড়িয়ে আছে। শিবুর মুখ ভয়ে নীল হয়ে গেছে। সে মাঝে মাঝে উঠে পালাবার চেষ্টা করছে, কিন্তু পালাতে পারছে না। বসে বসে ঠক ঠক করে কাঁপছে। শিবুর ছেলেও এসেছিল। তাকে দেখে শিবু ঘেউ ঘেউ করে কেঁদে উঠল। ওরে বাবা, শিগগিরই বাড়ি যা, 50টা টাকা বেনির বউয়ের হাতে দিয়ে আইগে যা, না হলে আমাকে ছাড়বে না। শিবুর ছেলে বাপের অবস্থা দেখে বাড়ি দৌড়ালো, আর সকলে আলো জেলে চালি ঘিরে বসে রইল। পোড়াবার উপায় নেই। পোড়াতে গেলে দুই মুখতারকে একসঙ্গে পোড়াতে হয়, কারণ বেনির মরা তখনও শিবুর গলা জাপটে ধরে বসে আছে।